আচ্ছা, গল্প তৈরি করতে হলে ঠিক কি লাগে? কিছু কল্পনা, কিছু না বলা কথা আর কয়েকটা সাদা পাতা। আমাদের সবার জীবনই যেন একটা গল্পের মতো, তাতে কত চরিত্র, কত ঘটনা। কিন্তু জীবনের সব গল্প সম্পূর্ণ হয় না। কিছু গল্প থেকে যায় অসম্পূর্ণ, মনের মধ্যে চাপা পড়ে যায় না বলা অনেক কথা। জীবনের শেষ লগ্নে যদি একটা পাতা ঝরা বিকেলে সেই গল্পগুলোর সঙ্গে বসা যেত, অসম্পূর্ণতা রূপ পেত পূর্ণতায়। অথচ তা হয় না, বরং উপসংহারে খুব প্রিয় গল্প কিংবা সে গল্পের প্রিয় চরিত্রগুলো চাপা পড়ে যায় ধুলো মাখা একটি গল্পের বইয়ের মতো। আজকের গল্প এশা চক্রবর্তীর কলমে, গল্প হবি আয়। বালিশের পাশে পড়ে থাকা ফোনটা বার দুয়েক ভাইব্রেট হতেই কপালের ওপর থেকে হাত সরিয়ে একবার সেদিকে ফিরে তাকায় সাগ্নিক। রাত প্রায় 1টা বাজে। লগ্না ফোন করছে। ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে একটা হালকা চিন্তিত গলার স্বর ভেসে আসে। কিরে, কখন থেকে তোকে মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। বার দুয়েক ফোন করলাম, সেটাও রিসিভ করলি না। কি হয়েছে? শরীর খারাপ? ও, খেয়াল করিনি। আজ কলেজ থেকে ফেরার পর থেকে মাথাটা এত ধরে আছে, বিছানা থেকে মাথা তুলতে পারছি না। সরি। সে কি, আমাকে বলিসনি কেন? তুই ওষুধ খেয়েছিস? হ্যাঁ, ওই পেইন কিলার, কিন্তু লাভ হচ্ছে না বিশেষ। ডিনারটাও করিসনি নিশ্চয়ই? এ পাশ থেকে কিছুক্ষণ আর কোনো উত্তর শোনা যায় না। আচ্ছা শোন, বলছিলাম যে তোর মনে আছে তোকে মাসখানেক আগে আমি একটা বইয়ের কথা বলেছিলাম, উড়ো চিঠি। আর জানিস, ওই বইটা পড়া শেষ করলাম। জানিস, খুব ভালো লাগলো বইটা। তোকেও শোনাবো ভাবছি, শুনবি? আজ না, পরে অন্য কোনো দিন শোনাস না হয়। আজ থাক। আরে শোন না। আচ্ছা একটা কাজ কর, তুই কানে হেডফোন গুজে চুপচাপ করে চোখ বন্ধ করে শুনতে থাক। আমি গল্পটা পড়ছি, দেখবি ঠিক ঘুম চলে আসবে। অগত্যা সাগ্নিক আর কিছু বলে না। সময় অসময়ে লগ্নার এই অদ্ভুত দাবি আর জেদের কাছে ওর কোনো যুক্তি কোনো দিনই টেকেনি। ফোনটা পাশে রেখে চোখ বুজে শুয়ে পড়ে সাগ্নিক। ওপাশ থেকে ক্ষীণ গলায় লগ্না বলে চলে। কিছুক্ষণের মধ্যেই একটু একটু করে চোখের পাতা ভারী হয়ে আসে ওর। তারপর কখন যেন ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরবেলা জানালার ফাঁক গলে চোখের ওপর আলো এসে পড়তেই সাগ্নিকের ঘুম ভাঙে। কাল রাতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। লগ্নাই বা কতক্ষণ ওভাবে গল্প বলে গেছে কি জানি। ফোনটা কখন যেন হাত থেকে বালিশের পাশেই উল্টো হয়ে পড়ে গেছে। ওর মনে পড়ে কাল রাতে ঘুমের ঘোরে কি যেন একটা স্বপ্ন দেখেছিল। একটা অচেনা জায়গা, আশেপাশে খুব একটা কেউ ছিল না। যারা ছিল তাদের মুখও স্পষ্টভাবে দেখতে পায়নি। তার মধ্যেও একা দাঁড়িয়েছিল। পথ হারিয়ে ফেলেছিল কি? শুধু একটা মুখ, একটা আবছা গলার স্বর, মেঘের ফাঁকে লুকিয়ে থাকা এক টুকরো চাঁদের মতো হাতছানি দিয়ে ডাকছিল ওকে। তারপর আর কিছু মনে নেই। কপালের দুপাশে হাত রেখে কাল রাতের ব্যথাটা অনুভব করার চেষ্টা করে সাগ্নিক। আগের চেয়ে অনেকটা কম। আজ দিনটা কেমন যেন মন মরা। সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে। কলেজে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না সাগ্নিকের, কিন্তু লাস্ট সেমিস্টার, আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার রুটিন ধরিয়ে দেবে হাতে। অতএব আজ অ্যাসাইনমেন্টটা জমা না দিয়ে এলেই নয়। সত্যি কাল অত মাথা যন্ত্রণার পর রাতে একটু ঘুম না হলে আজ কিছুতেই কলেজ আসতে পারত না। লগ্নার কথা মনে পড়ে যায়। সত্যি মেয়েটার গল্প বলার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। এর আগেও কতবার যে ওর কাছে এভাবে গল্প শুনতে গিয়ে ঘুমিয়ে পড়েছে সাগ্নিক, তার হিসেব নেই। ছোটবেলার কথা মনে পড়ে যায়। রাতে মায়ের পাশে ঘুমানোর সময় মা কতদিন কত রূপকথা, রাজা রানী, ভূত পেতনির গল্প শুনিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করত। ওর কিন্তু কিছুতেই ঘুম আসতো না। শেষে কখনো ছড়া বলে বা গান গেয়ে মা ওর মাথায় হাত বুলিয়ে দিত। আবার কখনো বা ক্লান্ত হয়ে নিজেই হয়তো ওর আগে ঘুমিয়ে পড়তো।
অথচ লগ্নার কাছে গল্প শুনলে ও কিভাবে জানি ঘুমিয়ে পড়ে বারবার। পরদিন ঘুম ভাঙলে আগের রাতের কথা ওর প্রায় কিছুই মনে থাকে না। পকেট থেকে মোবাইলটা বের করে লগ্নার নাম্বারটা ডায়াল করে। বার্তিনিক রিং হতে ওপাশের মানুষটার গলা শোনা যায়। হ্যাঁ, কলেজে পৌঁছে গেছিস? শরীর ঠিক আছে এখন? শোন না, থ্যাংক ইউ। কালকে তুই ওভাবে ঘুম পাড়িয়ে না দিলে। ধুর, তোকে ঘুম পাড়ানোর জন্য থোড়ি আমি গল্পটা বলছিলাম। আরে আমি তো সত্যি তোকে গল্পটা শোনাবো ভেবেছিলাম, তবে আমি জানতাম তুই ঠিক ঘুমিয়ে পড়বি। আজ অবধি যতগুলো গল্প তোকে শোনাবো ভেবেছি একটাও তুই শুনিসনি, সব পড়ার মাঝে তুই ঘুমিয়ে পড়েছিস, কখনো শুনিসনি তুই। আচ্ছা শোন না, আজ ক্লাস করতে একদম ইচ্ছে করছে না রে। একবার দেখা করবি ওই কলেজ স্ট্রিটের ওখানে? করাই যায়। আজকে আমারও তেমন ইম্পর্টেন্ট ক্লাস নেই, কিন্তু একটা শর্তে, আমাকে দিলখুশা কেবিনের স্পেশাল ফিশ কবিরাজি খাওয়াতে হবে। রাজি? আচ্ছা বেশ, খাওয়াবো। তাহলে ওই করা হচ্ছে, আচ্ছা 12:30 নাগাদ কফি হাউসের সামনে চলে। আজ থেকে বছরখানেক আগে এই কলেজ স্ট্রিটেই প্রথমবার দেখা হয়েছিল ওদের দুজনের। শাগনিকের মনে পড়ে যায় দিনটার কথা। ও কোনোদিনই গল্পের বইটই পড়তে খুব একটা পছন্দ করে না। ছোটবেলায় কয়েকবার বন্ধুদের কাছ থেকে বই চেয়ে পড়তে শুরু করেছিল বটে, তবে তার কোনোটাই আর শেষ করে উঠতে পারেনি। নেহাত কলেজের কোনো বই দরকার হলে তখনই এখান থেকে কিনে নিয়ে যায়। সেদিনও তেমনই একটি বই খুঁজতে এসেছিল। কাছেই ওর বাবার একজন বন্ধুর একটা পাবলিকেশন হাউস রয়েছে। ভদ্রলোক ওকে দেখতে পেয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন নিজের দোকানে। শাগনিকের অবশ্য যাওয়ার বিশেষ ইচ্ছে ছিল না, তবে সেখানেই প্রথমবারও লগ্নাকে দেখেছিল। লাল ফুল স্লিভ কুর্তি পরা, চুলে বিনুনি বাঁধা, অত্যন্ত সাধারণ চেহারার একটা মেয়ে। বেশ অনেকক্ষণ ধরে কি একটা বই যেন খুঁজে চলেছে। একবার সেদিক থেকে চোখ ফিরিয়ে খানিকটা আনমনা হয়ে আশেপাশের বইয়ের তাকে সাজানো বইগুলো দেখতে থাকে শাগনিক। হঠাৎই ওই দোকানদার ভদ্রলোক ওর দিকে এগিয়ে এসে বলেন, হে, দেখেছো কাণ্ড, মেয়েটা তো বাকি বইগুলোর সাথে এই বইটা ফেলে রেখে দিয়েই চলে গেল। বলছি ও ভাইয়া, বলছি একটু এগিয়ে গিয়ে দেখো না, হয়তো বেশি দূর যায়নি এখনো, একটু দিয়ে শোনা বইটা। আমি আমি কি করে দেবো? আমি তো চিনি না। আরে মেয়েটাকে আমি চিনি, প্রায় আমার দোকান থেকে বই নিয়ে যায়। তুমি শুধু একটু এগিয়ে গিয়ে দেখো ওকে দেখতে পাও কিনা, পেলে একটু দিয়ে এসো, যাও। শাগনিক মনে মনে ভাবে, আচ্ছা মুশকিলে পড়া গেল তো। কি অদ্ভুত বেখেয়ালি মেয়ে, নিজের জিনিসগুলো নেওয়ার সময় একবার দেখে নেবে না? আর যদি কিছু ফেলে গিয়েও থাকে, সেটা ওকেই বা খামোখা দিয়ে আসতে হবে কেন? তবুও মুখে আর কিছু বলে না। দোকান থেকে বেরিয়ে চারপাশের ভিড়ের মাঝে এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে শাগনিক। হঠাৎ ওর থেকে একটু দূরেই মেয়েটাকে চোখে পড়ে। হাত তুলে রাখতে গিয়েও থেমে যায় শাগনিক। কি বলে ডাকবে, নামটাই তো জানে না। এই যে শুনছেন, হ্যালো, এক্সকিউজ মি। মেয়েটা তাকায় না, ও বোঝে এভাবে কাজ হবে না। দৌড়ে গিয়ে কোনোভাবে মেয়েটার সামনে এসে দাঁড়ায় শাগনিক। তারপর প্রায় হাঁপাতে হাঁপাতে বলে, এই বইটা আপনার তো? আমাকে বলছেন? হ্যাঁ, আসলে আপনি আমাকে চিনবেন না। ওই দোকান থেকে বেরোনোর সময় তাড়াহুড়োতে আপনি নিজের বইটা ফেলে এসেছেন। মেয়েটার মুখ চোখে বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করলো না শাগনিক। ও, আমি খেয়াল করিনি হয়তো। কিন্তু আপনি কে? দোকানে কেউ কিছু ফেলে আসলে আপনি তার পেছন পেছন গিয়ে সেটা তাকে ফেরত দিয়ে আসেন নাকি? হ্যাঁ, না সেরকম কিছু নয়, আসলে আমাকে বললো বলেই। এই, আপনার মতলবটা কি বলুন তো? আমাকে ফলো করছিলেন নাকি? হ্যাঁ, একেই সারাদিনের ক্লান্তি আর খিদেতে পেটে ইঁদুর দৌড়চ্ছে। তারপরেই শেষের কথাগুলো শুনে শাগনিকের মাথাটা একেবারে তড়াক করে গরম হয়ে ওঠে। ওর মনে হয় মেয়েটা শুধু রেসপন্সিবল নয়, সঙ্গে অকৃতজ্ঞও বটে। বইটা মেয়েটার হাতে গুঁজে দিয়ে বলে, দেখুন, নেহাত আপনাকে ভদ্রবাড়ির মেয়ে বলে মনে হচ্ছে, তাই কিচ্ছু বললাম না। শুধু এই বইটা দেওয়ার না থাকলে আপনার পেছনে আসার কোনো ইচ্ছা আমার ছিল না। আসি। কথাটা বলেই জোর পায়ে হেঁটে সেখান থেকে এগিয়ে যায় শাগনিক।
ওদের দুজনের সামনে টেবিলের উপর দুটো প্লেটে অর্ডার করা খাবারটা রেখে গেল ওয়েটার ছেলেটা। শোন না, তোর জন্য আজকে একটা জিনিস এনেছি। ব্যাগের ভেতর থেকে একটা হলুদ মলাটের পাতলা বই বের করে টেবিলের উপর রাখে লগ্না। উফ, তুই তো জানিস লগ্না, আমার এসব ভালো লাগে না, বোরিং লাগে, ঘুম পেয়ে যায়। ধুর, তুই আসলে ঠিকমতো পড়তেই জানিস না। এই বইটা শুধু একবার পড়ে দেখবি, আমার কথা শোন, ভালো লাগবে। দেখবি আমাদের দুজনের সঙ্গে না অনেক মিল পাচ্ছিস। এই, এটা সেই বইটা না যেটা সেই প্রথম দিন তুই কলেজ স্ট্রিট থেকে কিনেছিলি, যেদিন তোর সাথে সেদিন যে রাগ হয়েছিল না তোর উপর, ভালো মনে কিছু করতে এসে উল্টে ঝাড় খেয়ে গেছিলাম। আরে আমি কি করে জানবো বলতো? তবে হ্যাঁ, পরদিন যখন আমি গিয়ে দেখলাম যে দোকানে তুই ছিলিস, সবটা জানার পর কিন্তু আমি সরি বলেছি। আচ্ছা যাই হোক, এই বইটা পড়ে কিন্তু জানাবি যে কেমন লাগলো। খাওয়া সেরে বেরিয়ে রাস্তার ধার ঘেঁষে হেঁটে ওরা যখন কলেজ স্কোয়ারে এসে পৌঁছলো, তখন দুপুরের রোদ অনেকটা পড়ে এসেছে। হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে লগ্না বলল, এইবার আমি আসি, বুঝলি? এখন ফেরার পথে বিকেলে এসে টিউশন ব্যাচটাকে পড়িয়ে একেবারে বাড়ি ফিরবো। এখন না বেরোলে দেরি হয়ে যাবে। শোন, তুই সাবধানে বাড়ি যাবি, ঠিক আছে? আর পৌঁছে একটা মেসেজ করে দিবি, কেমন? শাগনিক আলতো হেসে ওর হাতে ধরা বইটার দিকে একবার তাকায়। ঠিক পরের মুহূর্তেই সামনে তাকিয়ে লগ্নাকে কি যেন একটা প্রশ্ন করবে ভাবে, কিন্তু আশেপাশের অচেনা মানুষের ভিড়ের মাঝে মেয়েটাকে আর চোখে পড়ে না। আশ্চর্য, এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল মেয়েটা? বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিজের ফোনটা খুলে লগ্নাকে একটা মেসেজ করে দেয়। দুপুর থেকেই ঘরের জানালা দরজা সব বন্ধ ছিল, তাই ভেতরের পরিবেশটা কেমন গুমোট গরম হয়ে আছে। এখন দম বন্ধ হয়ে আসে ওর। সিঁড়ি দিয়ে উঠে তিনতলায় ছাদের ধারে এসে দাঁড়ায় শাগনিক। বিকেল ফুরিয়ে সন্ধে নামতে শুরু করেছে একটু একটু করে। একটা হালকা কমলা আভা ছড়িয়ে রয়েছে গোটা আকাশটা জুড়ে। সেদিকে তাকিয়ে ওর চোখের সামনে একটা আবছা ছবি ফুটে ওঠে। শেষ বিকেলের নরম আলো মেখে একটা মেয়ে ধীরে ধীরে ওর থেকে দূরে সরে যাচ্ছে। মেয়েটার মুখটা স্পষ্ট নয়, কিন্তু তাও ওর চিনতে অসুবিধা হয় না। লগ্না, হঠাৎ ওর মনে পড়ে আজও কি যেন একটা প্রশ্ন করবে ভেবেছিল মেয়েটাকে। তারপর ভিড়ের মধ্যে শাগনিক ভাবে এখন একটা ফোন করে ওকে জিজ্ঞেস করে নেবে, কিন্তু কি বলবে ভেবেছিল, কি ছিল প্রশ্নটা ওর মনে পড়ে না। এর আগেও এমনটা হয়েছে। শাগনিকের মনে হচ্ছে লগ্নার মধ্যে এমন কিছু একটা আছে যা ওর আশেপাশের আর পাঁচটা মানুষের থেকে আলাদা, কিন্তু কি সেটাই ও বুঝে উঠতে পারে না কিছুতেই। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু বারবার এটুকুই বুঝেছে, সবার সঙ্গে লগ্নাকে মিলিয়ে ফেলা যায় না। ওদের দুজনের পরিচয় থেকে বন্ধুত্ব, সব মিলিয়ে সম্পর্কের বয়স বছরখানেক হবে। আচ্ছা, এই কদিনের মধ্যেও কেউ তাহলে কোনোভাবে ভালোবেসে ফেলেছে লগ্নাকে? এই প্রশ্নটার কথা মনে হতেই নিজেই মনে খানিকটা হেসে ফেলেছে শাগনিক। স্কুল লাইফে বন্ধুদের কাছে সব শুনেছিল অবশ্য, কাউকে কখনো ভালোবাসলে নাকি হাজার জনের ভিড়ের মাঝেও তাকে সবচেয়ে আলাদা মনে হয়। তবে এইসব সেন্টিমেন্টাল ব্যাপার নিয়েও কখনোই বিশেষ মাথা ঘামায়নি। তাছাড়া আর যাই হোক না কেন, লগ্না যে ওকে কখনোই ভালোবাসেনি সেটা অন্তত পক্ষেও হলপ করে বলতে পারে। তাহলে কি কেন ওর সবসময় লগ্নাকে এত আলাদা মনে হয়? কি এমন আছে ওর মধ্যে? একদিন হঠাৎ করেই লগ্নাকে বলেছিল সবটা, শুনেও বলেছিল, বেশ তো, আমাকে যদি তোর বাকিদের থেকে আলাদা মনে হয় তো হোক না, এতে ক্ষতি কি? আরে তুই বুঝতে পারছিস না, এই মনে হওয়ার কারণটাই তো আমি খুঁজে পাচ্ছি না। কই আগে তো কাউকে এরম মনে হয়নি। তাহলে খুঁজিস না। আমাদের সব মনে হওয়া, সব ধারণার যে মানে থাকতেই হবে, সব প্রশ্নের যে উত্তর খুঁজে পেতেই হবে, এমনটা কেউ তোকে বলেছে? শাগনিক আর কথা বাড়ায়নি। লগ্না মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটার পরে আর কোনো উত্তর চলে না। তবে সেদিনের পর থেকে কেন এই মেয়েটা বাকিদের চেয়ে আলাদা, সেই কারণটাও শাগনিক আর কখনো নিজে থেকে খোঁজার চেষ্টা করেনি।
সেদিন ওদের দেখা হওয়ার পর প্রায় সপ্তাহ খানেক কেটে গেছে। এর মধ্যে লগ্নার সঙ্গে আর বিশেষ কথাবার্তা হয়নি ওর। কাল বিকেলের দিকে পার্ক স্ট্রিটের কাছে অফিসটা থেকে বেরোতেই ও খেয়াল করে ফোনের স্ক্রিনে 5টা মিসড কল। 3বার বাড়ি থেকে আর 2বার লগ্না ফোন করেছে। আজ সারাদিন ইন্টারভিউতে ছিল বলে ফোনটা সাইলেন্ট রাখতে হয়েছিল, তাই শুনতে পাইনি। বাড়িতে একটা ফোন করে ও জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাবে। তারপর লগ্নার নাম্বারটা ডায়াল করে। ওপাশ থেকে মেয়েটার উত্তেজিত গলার স্বর কানে আসে। কি রে, কোথায় ছিলি? কেমন হলো ইন্টারভিউ? ওই আর কি, যা মনে হচ্ছে এবারেও কিছু হবে না। তুই বল, ফোন করেছিলিস আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমি পেয়ে গেছি রে। কি কি পেয়ে গেছিস? আরে তোকে বলেছিলাম না, একটা কোম্পানিতে আমি সিভি দিয়েছিলাম আগের মাসেই। সেখান থেকেই আজকে একটা কনফার্মেশন লেটার এসছে। চাকরিটা আমার হয়ে গেছে। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে লগ্না। ও, কংগ্রেচুলেশনস। তো অফিস কোথায় তোর? জয়েনিং কবে? আরে ওইটাই তো সমস্যা। প্রথম পোস্টিং ব্যাঙ্গালোরে। এখন জয়েন করলে কতদিন পর কলকাতায় পোস্টিং পাবো বা আদৌ পাবো কি না সেটা এখনও জানি না। বাবা মাও প্রথমে আপত্তি করছিল। বাড়ি থেকে এতটা দূরে প্রথমবার একা যাওয়াটা, কিন্তু কি আর করা যাবে বলতো? শাগনিক কিছুক্ষণ আর কোনো উত্তর দেয় না। মনটা একটু যেন খারাপ হয়ে যায়। কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই ওপাশ থেকে লগ্না বলে ওঠে, শোন না, পরের সপ্তাহে রোববার আমার ফ্লাইট। আমি যাওয়ার আগে একবার দেখা করবি? করব। তুই কটা দিন সময় নিয়ে প্যাকিংটা করে নে, ফ্রি হলে আমায় জানাস। রাখছি। ফোনটা কেটে যেতেই ও খেয়াল করলো কি একটা যেন কথা মেয়েটাকে বলবে ভেবেও বলা হলো না। কি বলতে যাচ্ছিল অনেক চেষ্টা করেও আর মনে করতে পারলো না সেটা। সারাদিনের ক্লান্তি মাখা শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘরের এক কোণায় টেবিলের উপর পড়ে থাকা বইটার দিকে চোখ চলে যায় শাগনিকের। জানালার পর্দার ফাঁক দিয়ে আবছা চাঁদের আলো এসে পড়েছে বইয়ের মলাটের উপর। সেটা হাতে তুলে নিয়ে পৃষ্ঠাগুলো এক টানা উল্টে যায়। ওর ঘরটা বাড়ির উত্তর দিকে। মনে হয় যেন দূরে কোথাও থেকে ভেসে আসা মৃদু হাওয়ার সঙ্গেই কেউ নরম হাতের স্পর্শ বুলিয়ে যায় ওর শরীরে। ওর চোখ চলে যায় রাতের কালচে অন্ধকার আকাশের দিকে। টুকরো টুকরো মেঘের আড়ালে সব তারাগুলো আজ কোথায় হারিয়ে গেছে। শুধু একটা নীল উজ্জ্বল তারা নিঃসঙ্গ পথিকের মতো ওই অন্ধকারের মাঝেও চোখে পড়ছে। ঠিক যেন ওর মুখোমুখি হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে ওই ছোট্ট এক কামরার ঘরের দিকে। ঠিক কতক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিল খেয়াল নেই। হঠাৎ কি মনে হতে হাতের কাছে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয় শাগনিক। তারপর ওখানেই বসে পড়তে শুরু করে। এই কয়েকটা দিনে শাগনিক আরও একটা জিনিস খেয়াল করেছে। আজ অব্দি লগ্না যতগুলো গল্প ওকে শুনিয়েছে তার কোনোটারই শেষটুকু ওর জানা হয়নি। কিন্তু সেটা বড় কথা নয়। বাকি না শোনা অংশটুকু খুব অদ্ভুতভাবে ওর কখনো জানতে ইচ্ছেও হয়নি। এমনকি লগ্নাও কখনো আর আগের রাতের গল্পটার কথা পরদিন সকালে ওকে মনে করায়নি। কিন্তু কেন? ঠিক একইভাবে যতবার মেয়েটার সঙ্গে ওর দেখা হয়েছে প্রতিবার ওকে কি যেন একটা বলতে চেয়েছে শাগনিক। কিন্তু কি বলবে ভেবেছিল, কেন বলা হয়নি, তার কিছুই বাড়ি ফেরার পর আর মনে করতে পারেনি। হয়তোবা মনে করতে ইচ্ছেও হয়নি। লগ্নাও কখনো জানতে চায়নি। আজ সকাল থেকে ওর একটাই কথা বারবার মনে হচ্ছে, মেয়েটার সঙ্গে কাটানোর সময়গুলো কোথাও যেন একটা ভীষণ খাপছাড়া হয়ে রয়ে গেছে। কিন্তু এসবের মাঝেও এমন কিছু একটা আছে যেটা ভাবলেই ওর মনটা নিজে থেকেই ভালো হয়ে গেছে। দুপুর 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের কাছে চিলড্রেন্স পার্কের দিকে হাঁটতে থাকে শাগনিক। সময়টা এখন অক্টোবরের শেষ। পুজো শেষের পর থেকেই একটা হালকা শীতের আমেজ মিশে আছে হাওয়ায়, তাই রোদের তেজটা বেশ কম। এই ভর দুপুরে রাস্তায় বিশেষ লোকজন চোখে পড়ছে না। দু একজন পথচারী আর স্কুল ফেরত অল্প বয়সী ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে ওর পাশ দিয়ে। পার্কে ঢুকে একেবারে পেছনের দিকে একটা খালি বেঞ্চের দিকে এগিয়ে যায় শাগনিক।
আশপাশটা আজ ভীষণ রকম নির্জন, কেউ কোথাও নেই। লগ্না এখনো এসে পৌঁছয়নি। ওর বাড়ি অবশ্য এখান থেকে মিনিট 20 হাঁটা পথে। এর আগেও বেশ কয়েকবার এখানে দেখা করেছে ওরা, তবে আজকের ব্যাপারটা আলাদা। হয়তো এটাই লগ্নার সঙ্গে শেষবারের মতো দেখা। হাতের বইটা আরো বার দুয়েক নেড়ে চেড়ে দেখে শাগনিক। হলুদ মলাটের উপর বড় হরফে লেখা নীল ধ্রুবতারা। লগ্না বলেছিল এই বইটাতে নাকি ওদের দুজনের সঙ্গেই অনেক মিল খুঁজে পাবে। সত্যি মিল আছে কি নেই শাগনিক জানে না, খোঁজার চেষ্টাও করেনি। তবে এতদিন ধরে ওর মনের কোনো কোনায় লুকিয়ে থাকা সেই প্রশ্নটার উত্তর খুঁজে পেয়েছে কাল বইটা শেষ করার পর। পেছন থেকে আলতো হাতের স্পর্শে ঘুরে তাকালো শাগনিক। কিরে, কতক্ষণ হলো বসে আছিস? এই তো মিনিট 10 হবে। ওহ, আর বলিস না, বাড়িতে একই অশান্তি শুরু হয়েছে। বাবার হাজার কথা। বেরোনোর আগে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোন দরকার, উফ ভাল লাগে না আমার। অনেক কষ্টে ম্যানেজ করে আসতে হলো। শাগনিক খেয়াল করে লগ্না এখনো হাঁ পাচ্ছে। ওর হাতে ধরা বইটা বাড়িয়ে দিল লগ্নার দিকে। তোর মনে ছিল এটার কথা? এই প্রথম মনে হয় কোনো বই নিজে থেকে পুরোটা পড়ে শেষ করলাম। তোর দেওয়া এই একটা জিনিসই তো ছিল আমার কাছে, তাই ভাবলাম আজ ফেরত দিয়ে যাই। এর আগে যতবার ওর সঙ্গে দেখা হয়েছে সবসময় ওর মুখে একটা চিরপরিচিত হাসি খেয়াল করেছে শাগনিক, অথচ আজকে সেটা যেন কোথাও হারিয়ে গেছে। ওর হাত থেকে বইটা নিয়ে ব্যাগের সামনে চেনে ঢুকিয়ে রাখলো লগ্না। কী রে, আজ এত চুপচাপ কেন? মন খারাপ করছে? মা বাবাকে ছেড়ে এত দূর যেতে ইচ্ছা করছে না? লগ্না কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের ফাঁকা ফুটপাত আর ল্যাম্পপোস্টের দিকে। আচ্ছা শাগনিক, তুই একটা কথা কখনো ভেবে দেখেছিস? ধর খুব চেনা একটা জায়গা বা চেনা মানুষগুলোর থেকে যখন দূরে চলে যাওয়ার সময়টা আসে, তখন আমাদের মনে একটা কিরকম অদ্ভুত অনুভূতি হয়, তাই না? কেন বলতো? কি মনে হচ্ছে তোর? ঠিক বোঝাতে পারবো না জানিস। কাল সারা রাত এটা নিয়ে ভেবেছি, তাও বুঝলাম না। ঠিক যেমন এই পার্কে তো আগেও এসেছি বল, তোর সাথে কতবার দেখা হয়েছে, হয়তো আবারও কখনো হবে, কিন্তু আজকের মতো না কখনো মনে হয়নি জানিস। শাগনিক আর কোনো উত্তর দেয় না। হ্যাঁ রে, তোর কোনো কষ্ট হচ্ছে না? আমাদের যদি আর কখনো দেখা না হয়, কথা না হয়, তুই ভুলে যাবি আমাকে? মনে পড়বে না তোর আমার কথা, আমাদের কথা? বল না, কখনো মনে পড়বে না? কথাগুলো শেষ হবার আগেই একটা কান্নার দমক এসে ওর গলাটা বুঝিয়ে দেয়। শরীরটা কেঁপে ওঠে কয়েকবার। শাগনিক আলতো করে একটা হাত রাখে ওর মাথায়। এই, আমি কি বলেছি একবারও আমি ভুলে যাব তোকে? বলেছি কি একবারও যে আমার মনে পড়বে না তোর কথা? ওদের মাথার উপরের কদম গাছটা থেকে কয়েকটা ঝরা পাতা এসে পড়ে পায়ের কাছে। একটা হালকা ঠান্ডা হাওয়া তীর তীর করে বইতে থাকে দুজনকে ঘিরে। লগ্না, আমাদের পুরো এই জীবনটা না আসলে একটা বইয়ের মতো। প্রত্যেকটা পাতায় একটা নতুন গল্প লেখা থাকে, আর মাঝে মাঝে এমনই কয়েকটা অসম্পূর্ণ গল্প থাকাটা দরকার হয়ে পড়ে, বুঝলি? এই আমাদের মতো ধর, দেখবি এই গল্পগুলোর প্রতি না একটা অদ্ভুত টান অনুভব করি আমরা। বারবার আমাদের আকর্ষণ কমতে থাকে, তারপর জীবনে কোনো একটা সময়ে কোনো বিশেষ মানুষের আমাদের জীবনে আসার কথা মনে করিয়ে দেয় এই গল্পগুলোই। তখন আমাদের ফিরে আসতে হয়। এই অর্ধেক হয়ে থাকা শেষটা পড়েই আমাদের ফিরে যেতে হয় আবার গল্পের শুরুতে। আর তারপর কখনো গল্পটা শেষ করতে না পারার কারণ খুঁজি, কখনো ভাবি কি করলে শেষটা আরো সুন্দর হতে পারত। নতুনভাবে কল্পনা করি যে আলাদা আলাদা রং দিয়ে
কি করে আরো সুন্দর করে রাঙিয়ে দেওয়া যায়। নিজের কাছে প্রশ্ন করি, ঠিক কেমন হলে শেষটা একদম আমাদের মনের মতো হতো। লগ্না স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, একটু যেন অবাক হয়। এতদিনের চেনা মানুষটার বলা কথাগুলোর সঙ্গে আজকের এই মানুষটা অনেকটা অচেনা লাগে ওর কাছে। ও বলে, তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। শাগনিক যেন ওর কথাগুলো শুনতেই পায় না, এমনভাবে বলতে থাকে, আমাদের দুজনের গল্পটাও না হয় তেমনই হয়ে থাকবে। তোর সাথে একটা সুন্দর শেষ কল্পনা করার জন্য আমাকে বারবার আমাদের গল্পের শুরুতে ফিরে যেতে হবে। প্রত্যেকবার নিজের মতন করে আমি কল্পনা করে নেব তোকে, আমাদেরকে, আমাদের দুজনকে। দেখবি তাহলে আমাদের গল্পটাও আর কখনো পুরনো হবে না। এতক্ষণ দূরের ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল শাগনিক। এবার মুখ ফিরিয়ে তাকায় লগ্নার দিকে, নরম গলায় বলে, লগ্না, গল্প হবি আমার? লগ্না কিছুক্ষণ কোনো উত্তর দেয় না, কেমন যেন অবুঝের মতো তাকায় ওর দিকে। ওর মুখে এবারে হাসি আর কান্নার মাঝের অজানা কোনো মিশ্র অনুভূতি খেলে যায়। তুই সারা জীবন গল্প নিয়ে কাটিয়ে দিবি? তোর জীবনে তো এরপর আরো কত মানুষ আসবে, তাদের সবার গল্পের ভিড়ে আমার মতো এই গল্পগুলো যদি তোর কাছ থেকে হারিয়ে যায় তখন? না রে, তোকে একবার বলেছিলাম মনে আছে, তুই কোথাও বাকিদের থেকে আলাদা। তুই গল্প তৈরি করতে পারিস লগ্না, এমন গল্প যেটা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আমাকে শোনানো তোর গল্পগুলো আজ আমার একটাও মনে নেই। তোকে বলতে না পারা কথাগুলো আমি সব কখন যেন ভুলে গেছি, কিন্তু মনে আছে ওই প্রত্যেকটা রাত এক একটা গল্পের মতো ছিল। এমন একটা গল্প যেটা আমি ছাড়া আর কেউ জানে না। ওই আক্ষেপের মুহূর্তগুলো জুড়ে দিতে পারলেই একটা সুন্দর গল্প তৈরি হতো। আমি জানি সেটা। তোর সাথে দেখা করে ফিরে আসার সময় কখনো কষ্ট হয়নি আমার। কতটা সময় আমরা একসাথে কাটালাম, আরও খানিকক্ষণ একসাথে থাকলে কি কি করতাম, আবার কবে তোর সাথে দেখা হবে, এসব কিছু ভাবিনি আমি আগে কখনো। নিজের অজান্তেই কয়েকটা ছেঁড়া ছেঁড়া মুহূর্তকে জুড়ে একটা সুন্দর গল্প তৈরি করতে পারিস তুই, যেটা আমি পারি না। তোর মতো করে আর কেউ পারে না এটা। এয়ারপোর্টের কাছে যখন গাড়িটা এসে থামল, তখন ঘড়িতে বাজছে 6:30। ড্রাইভারের সঙ্গে হাতে হাতে লাগেজগুলো নামিয়ে ভেতরে চলে যায় ওরা। লগ্নার ফ্লাইট রাত 8:30। সমস্ত চেকিং মিটতে আরও বেশ খানিকটা সময় লেগে যায়। সবশেষে আর একবার শাগনিকের কাছে এসে দাঁড়ায় লগ্না। দুজন স্থিরভাবে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। কয়েকটা নিঃশব্দ মুহূর্ত কেটে যায় ওদের দুজনকে ঘিরে। তারপর নরম গলায় শাগনিকের দিকে তাকিয়ে লগ্না প্রশ্ন করে, আচ্ছা, আমি যে তোকে বলেছিলাম যে এই বইতে চরিত্রগুলোর সাথে আমাদের দুজনের অনেকটা মিল খুঁজে পাবি, কিছু পেয়েছিস কিনা বললি না তো? শাগনিক নিজের মনের ভেতরের অগোছালো ভাবনাগুলোকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করে। সত্যি বলতে আমি কোনো মিল খুঁজিনি রে। হয়তো ছিল, হয়তো ছিল না। তবে একটা জিনিস ভেবেছি, তোকে আমি সব সময় আমার গল্প বানিয়ে রাখবো। এমন একটা গল্প যার সাথে আর কোনো গল্পের মিল থাকবে না, যে গল্পে আমরা দুজন ছাড়া আর কেউ থাকবে না, কোনো সাইড ক্যারেক্টারও থাকবে না, শুধু আমরা দুজন থাকবো। লগ্না এরপর আর কোনো প্রশ্ন করে না। হয়তো শেষবারের মতোই একগাল হাসি নিয়ে
শাগনিকের দিকে তাকায়, তারপর এগিয়ে যায় সামনের দিকে। ওর চলে যাওয়ার পথের দিক থেকে চোখ সরিয়ে নিতে পারে না শাগনিক। খেয়াল করে লগ্নার পিঠের ব্যাগের সামনের চেনটা আধ খোলা হয়ে আছে, তার ফাঁক দিয়ে উকি দিচ্ছে একটা পাতলা হলুদ মলাটের বই, নীল ধ্রুবতারা। খানিকক্ষণ পরেই ফ্লাইটটা টেক অফ করে যায়। একটু একটু করে মাটি থেকে শূন্যে উঠতে শুরু করে প্লেনটা। শাগনিক স্থিরভাবে তাকিয়ে থাকে সেই দিকে। আজ লগ্না হয়তো অনেকটা দূরে চলে যাচ্ছে ওর কাছ থেকে, চাইলেই দেখা হবে না, কথাও হবে না বিশেষ। কিন্তু ও জানে ওদের দুজনের মধ্যে দূরত্ব কমবে না এক ফোঁটাও। যাওয়ার আগে লগ্না এমন কিছু রেখে যাচ্ছে ওর কাছে যা কখনো ওর কাছ থেকে দূরে চলে যাবে না, হারিয়ে যাবে না। চোখে জল নয়, ঠোঁটের কোণে আলগা হাসিটা আবার ফিরিয়ে আনে শাগনিক। তারপর ক্রমশ ছোট হয়ে যেতে থাকা প্লেনটার দিকে তাকিয়ে বার কয়েক হাত নেড়ে ফেরার পথে হাঁটতে শুরু করে।